ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আগের দিন ফ্লেচার মস বোটানিক্যাল গার্ডেনের ডে আউটের হাফ ডের ভিডিও শেয়ার করেছি। তো আমরা পার্সনেজ গার্ডেন থেকে পেরিয়ে রাস্তা ক্রস করে সেন্ট জেমস চার্চে পৌঁছে গেলাম। এই চার্চটা ম্যানচেস্টারের বহু পুরনো চার্চ। 1236 সালে এই চার্চটা তৈরি হয়েছিল। আর এই চার্চটা গ্রেড 2 চার্চের আন্ডারে পড়ে। গ্রেড 1 আর 2 চার্চ সেই চার্চগুলোকেই বলা হয় যেগুলোর অনেক হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল ভ্যালু আছে এই ইউকের সিটিতে। তো সেই চার্চগুলোকে তাদের ঐতিহাসিক গুরুত্ব হিসাবে বিভিন্ন লিস্টে মেনশন করা হয়। আর এই চার্চটা 1300 শতাব্দীতে তৈরি একটা চার্চ। চার্চে ঢোকার সময়ে আমি রেকর্ড করছি দেখে ওখানে একজন ছিলেন ভদ্রলোক বসে। তো উনি বললেন যে চার্চটা ভেতরে থেকে ঘুরে দেখতে, আর এই চার্চটা কতটা পুরনো সেই ব্যাপারেও আমাদেরকে বললেন। আর বললেন ভেতরটা ঘুরে দেখতে এবং ভেতরে চার্চটাকেও রেকর্ড করতে। And you take them with you as well. You know about the whole area, not only the church, but this is the second oldest church in Manchester. And that, you know, where that home. Right. Come in. Anything you want to pick up from here to read, yeah. And this is for you to read, to have a look, and you could film anything you want. And well. You're going to sit down, read what you read. If you want to read more and you want more information, you could have them here. And you're welcome. ভেতরে ঢুকে আমরাও চার্চটা দেখলাম। আর চার্চের স্পেশালি এই উইন্ডোগুলো খুবই সুন্দর। এই স্টেন গ্লাস উইন্ডোগুলো মিড ভিক্টোরিয়ান এরাতে তৈরি করা হয়। ম্যানচেস্টারের সব চার্চ সারাদিন ভিজিটার্সদের জন্য খোলা থাকে না, কিছু কিছু সময় প্রেয়ারের সময় বন্ধ রাখা হয়, কিন্তু এই চার্চটা সবসময় খোলা থাকে ভিজিটার্সদের জন্য। আর এই চার্চে ওয়েডিংসও হয় আর বিভিন্ন হিস্টোরিক্যাল ট্যুরও হয়, যেহেতু এটা অনেক পুরনো চার্চ। তো সেই জন্য আমরাও ঘুরে দেখতে পারলাম আর এটা পুরোটাই রেকর্ড করতে পারলাম। সামনে যে উইন্ডোটা দেখা যাচ্ছে এখানে স্টেন গ্লাস লাগানো আছে, সেই গ্লাসটা ডোনেট করেছিলেন ফ্লেচার মসের বাবা জন মস। তো সেটা স্পেশালি আবার এখানে মেনশন করা আছে। এই গ্রেভস্টোনটা এখানে সবচেয়ে পুরনো, প্রায় 200 বছরের পুরনো একটা গ্রেভস্টোন। তো এখানে রাখা রয়েছে। তো চার্চ ঘুরে দেখলাম, দেখার পরে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে, এখানে একটা পাশেই নদী যাচ্ছে, সেটা হলো রিভার মার্সি। তো আমরা এবার ভাবলাম যে চার্চ ঘুরে আমরা ওই মার্সি রিভারটা দেখতে যাব, কিন্তু ম্যাপে দেখাচ্ছিল প্রায় 20 মিনিট নাকি এখান থেকে হেঁটে যেতে হবে। তো সেই জন্য রাজ একটু নারাজই ছিল যেতে, কিন্তু ভাবলাম দেখা যাক কত দূর আছে, যদি অনেক দূর লাগে তো আমরা আর যাবো না। তো এই চার্চটা ফ্লেচার মসের একদমই পাশে। তো যে গেট থেকে আমরা বেরিয়েছিলাম পার্সনেজ গার্ডেন দেখতে, সেই গেটটাই আবার যাব, সেখান থেকে ঢুকেই যেতে হবে মার্সি রিভার দেখতে। সারাদিন আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, আবার এই জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি এখন নদী দেখার জন্য। আর নদীটা আমি স্পেশালি দেখতে চাইছি কারণ এই নদীতে নাকি বন্যা হয়, তাই কত বড় নদী সেটাই দেখার জন্য আমরা আবার হাঁটলাম। তো এখানেও আবার ওই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছিলাম না প্রথমে কোথা দিয়ে যাব। তারপরে অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি পেলাম মার্সি রিভার। এই নদীটা খুবই সরু মতো একটা নদী চলে যাচ্ছে, আর অনেকটাই বড় নদী, কিন্তু এইখানে এসে খুবই সরু হয়ে গেছে। তো আমরা আর এর বেশি গেলাম না, তো কাছাকাছি যেহেতু পেয়ে গেছি তো এখানেই আমরা একটু বসলাম। আর এখানেই আবার প্রচুর ভিড় ছিল, অনেক লোকজন এখানেও আবার পিকনিকের মতো করছিল। তো আমরা এখানে বেঞ্চে বসলাম কিছুক্ষণ আর ভিডিও ফটো শ্যুট করলাম। আজ ওয়েদারটা বেশ গরম বলে এই যারা পেট ডগ নিয়ে এসছে সব এখানে নদীতে ঝাপাঝাপি করছে, খেলা করছে বল নিয়ে। তো একজনের দেখা দেখি আরেকজনও নেমে পড়েছে।
তো এইসব দেখতে বেশ ভালোই লাগছিল। আর পাখির ডাকের মধ্যে এত সুন্দর ওয়েদারে নেচারটাও বেশ ভালো এনজয় করা যাচ্ছিল। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা তারপরে এগিয়ে গেলাম, কারণ রাজ খুব বিরক্ত হচ্ছিল আমাদের এত বড় গঙ্গা নদী দেখার পরে এখানে এই নালার মতো মার্সি নদী দেখতে আসার জন্য এত কসরত করেছি আর এত হাঁটাচলা করেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, আর তার মধ্যে কতবার রাস্তা হারিয়ে ফেলেছি, আর তার জন্য আরো বেশি হাঁটতে হয়েছে আমাদের। হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের অন্যদিকে চলে এসেছিলাম, যেদিকটা আগে কখনো আসিনি। তো হারিয়ে গিয়েও অনেকটা ভুল পথে গেলেও আমরা ঠিকঠাকই যাচ্ছিলাম। তো আমরা ঢুকেছিলাম জঙ্গলের ডান দিক থেকে, কিন্তু বাদিক থেকে বেরোলাম। আর এখানেও দেখলাম যে প্রচুর লোক, মানে আমরা বুঝতেই পারছিলাম না যে জঙ্গলের ভেতরে কেউ নেই, কিন্তু বাইরের দিকে প্রচুর লোকজন আসছে যাচ্ছে এবং সেখানে পিকনিক করছে, টাইম স্পেন্ড করছে। তো এই জায়গাটাও খুব সুন্দর, খুব দেখতে ভালো, পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা যাকে বলে। বুঝতেই পারছেন প্রচুর লোক, সবাই গল্প করছে, খেলছে, বই পড়ছে। ফ্লেচারমস পার্ক থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টে সাড়ে 4টে মতো বেজে গিয়েছিল, কিন্তু দিনের আলো এখনো অনেকক্ষণ যেতে বাকি, কারণ এখন সন্ধ্যা হচ্ছে অনেক দেরিতে। তো আমরা ভাবলাম যে সময় নষ্ট না করে আমরা আজকে আরো একটা স্পটে ঘুরে আসি। ট্রামের টিকিটে খুব একটা সুবিধা আছে, যদি সারাদিন অনেকবার ট্রাভেল করা হয় তো যে কোনো স্টেশনে যতবারই যাক না কেন দিনের শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট 4.30 পাউন্ড কাটে। তো বেরিয়ে একটু কোল্ড কফি আর ক্রসও খেলাম, আর তারপরেই চলে গেলাম চলটন ওয়াটার পার্কে। তো এটা একটা পার্ক যেখানে সারাদিন খোলা, এটার কোনো ফিক্সড টাইমিং নেই, তাই ভাবলাম আমরা এখানটা ঘুরেই যাই, কাছেই আছে, 2-3টে স্টেশন পরেই। তো আমরা এখানে ঘুরতে চলে এলাম। আবার এখানেও খানিকটা হাঁটাই পথ, তো একটু এগিয়ে এসেই দেখা যায় পুরো ওয়াটার পার্কটাতে। আর এখানে প্রচুর পাখি ছিল সেদিন, আর এত সুন্দর লাগছিল দেখতে, একসাথে পুরো এক ঝাঁক পাখি, আর সব পাড়ের দিকে চলে এসেছিল, ভেবেছিল খাবার দেব। তো প্রচুর পাখি ছিল সেদিন। এই ওয়াটার পার্কটার সারাউন্ডিং কিছুটা গ্রাস এরিয়া আছে, এই গ্রাসল্যান্ডটা আবার ঘুরে দেখা যায়। আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও আছে, মানে একটা ফ্যামিলি আউটিং এর জন্য খুব ভালো একটা জায়গা হলো এই চলটন ওয়াটার পার্ক। যেই মার্সি রিভার দেখার জন্য আমরা এত কষ্ট করেছি, সেই মার্সি রিভারই বয়ে চলেছে এই পার্কের ভেতর থেকে। তো এখানে আরো কিছুটা সরুভাবে বইছে, তো এখান থেকেও রিভারটা দেখা যাচ্ছে। আর এই ব্রিজটা সেদিন বন্ধ ছিল, তো এখানেও দেখা যাচ্ছে মার্সি রিভার নদী, আর তার পাশেই রয়েছে একটা জলাশয়, আর পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা। তো এই জায়গাটাও খুবই পিসফুল, খুবই সুন্দর। এখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে তারপরে আমরা গেলাম ডিনার করতে। নামাস্তে নেপাল বলে এই রেস্টুরেন্টে মোমো পাওয়া যায়, তো সেই শুনেই ওদের খাবার আগ্রহটা বেশি ছিল। তো প্রথমে একটা মকটেল নিলাম, আর এই ছিল মোমো, আর এটা ছিল একটা ল্যামের প্রিপারেশন স্টার্টার, আর ছিল কিমা পরোটা আর ল্যাম্ব কারি। তো এই দিয়ে আমাদের ডিনার শেষ করলাম, আর আজকের ব্লগটাও শেষ করছি এইখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগির দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে আজকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।